দিদি, আপনি চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠতে দেখেছেন, লড়তে দেখেছেন, ক্ষমতার শীর্ষে বসতে দেখেছেন, তাকে ঘিরে অভিযোগ শুনেছেন, নানান বিষয়ের মধ্যে দিয়ে আপনার চোখের সামনে এসব ঘটা। আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ বলবেন, সফল বলবেন, কিভাবে আপনি অ্যাসেস করবেন? প্রথম কথা বলা যেটা দরকার, জীবনে একদিন ওকে দেখেছিলাম একটা ওই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়। তরুণ সান্যাল মশাই সভাপতিত্ব করতেন, আমি তাতে যুক্ত হয়েছিলাম আন্দোলনটাতে। আচ্ছা। তো তখন সেই সময় একটা বুদ্ধিজীবী মঞ্চ যেটা গড়ে ওঠে, সেই মঞ্চের একটা সভায় অকস্মাৎ আমি একজন খুব অতি সাধারণ চেহারার একজন মহিলাকে দেখলাম, গায়ে আঁচল দিয়ে এসেছেন এবং চিনতে পারা গেল যে উনি এই তখন তো মুখ্যমন্ত্রীর ধারে কাছেও নেই, সাধারণ একজন মহিলা দলফল করে, আন্দোলন করে। তো আমি খুব দেখে বিস্মিত হয়েছিলাম যে তাকে চোখে ওই একদিনই দেখেছি। সেটা হচ্ছে কোন কোন সময়ের কথা, 2007 এরকম হ্যাঁ, ওই সময় সময়টাই তো চলতো আন্দোলন। হয়েছিল। হ্যাঁ। উনি মঞ্চে, মানে জানি না ওকে ডাকা হয়েছিল কিনা, না মনে হয় না, উনি অনাহতই এসেছিলেন এবং খুবই নেগলিজিবল একটা চিত্র। আহ, কোনো দিক থেকে তিনি দৃষ্টি আকর্ষণ করার মতন ছিলেন না, এটুকু আমার মনে আছে। তো সেই তাকে আমি দেখেছি। তারপরে যেটা আমার অনুভব উপলব্ধি, উনি একটা অনশন করেন। হুম। উনি খুব দুরভিসন্ধিগুলো খুব সুন্দরভাবে করতে পারেন, যার জন্য আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করি। ওনার ব্রেনটা খুব ইনোভেটিভ। যেখানে যে ব্যবস্থা করলে উনি লাভবান হবেন সেটা খুব ভালোভাবে করতে পারেন, খুব ইনোভেটিভ, অত্যন্ত ভেতরে ভেতরে মাথাটা খুব উর্বর, ইনোভেটিভ মানে উর্বর, হুম। কিন্তু সেই উর্বর মস্তিষ্ক খারাপ কাজে লাগান। তো আমি তো যখন ওকে ওই একবার দেখলাম, তারপরে আর কথাবার্তা বিভিন্ন সংবাদপত্রে যা দেখি তাই। এটুকু তোমাকে বলতে পারি, বাস্তবের খাতিরে, বাস্তব সত্যের খাতিরে, ওই সময় এরপরে যখন উনি, আমার আমার উপলব্ধি হলো উনি ওই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছিলেন। আন্দোলনটা উঠেছিল সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের থেকে, হুম। আর সেই আন্দোলনটা হাইজ্যাক করে বুদ্ধিজীবীরা, মানে আমাদের মতো নাগরিকরা বলতে হুম। পারো। কিছু নাগরিক এসেছিলেন, তারা সত্যি সত্যি, আমিও তার মধ্যে যুক্ত বলছি, যে সত্যি চেয়েছিলেন যে একটা অন্যরকম কিছু হোক, পরিবর্তন হুম। হোক। 34 বছরের শাসনটা, এটা খোলাখুলি বলছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হতে পারে না। তো গণতন্ত্র, আমি শেষে সেটা বলবো, 5 বছরের জন্য যে কোনো দল থাকবে 5 বছরের জন্য। তো সেটাই 34 বছরটাই ক্ষতি করেছে, এটাই বিশ্বাস করতাম বলে তার প্রতিবাদ করেছিলাম। কিন্তু এটা পরিষ্কার করি, আজকে আমাকে অনেকে, মানুষ তো খুব আজকাল খারাপ কথা বলতে ভালোবাসে, অনেকে কটাক্ষ করে যে তখন তো বাবা খুব চেয়েছিলে, এনাকে চেয়েছিলাম ওদের হটিয়ে, এখন কেন সমালোচনা। এটা একদম খুব বাজে কথা বলা হয়, বাজে মন্তব্য। আমি এনাকে কোনোদিনই সমর্থন করিনি, কারণ আমি গণতন্ত্রে বিশ্বাসী। আমার মতটা প্রকাশ করবার স্বাধীনতা গণতন্ত্রে আছে, আমি সেটা প্রকাশ করেছি যে বাম, বাম নয়, সিপিএম যে দল, সেই দলের অধঃপতন ঘটেছে, সরানো দরকার, এটা আমি পরিষ্কার বুঝেছিলাম। কিন্তু কাদের আনা হবে সেক্ষেত্রে আমি বলতে পারি না। আমি বলতে পারি এরা অন্যায় করছে, ভুল পথে চলেছে, পদস্খলন হয়েছে, এটা বলার স্বাধীনতা আমার আছে। হুম। কিন্তু এরা এই দল আসুক, এই বলার স্বাধীনতা আমার নেই। আমি কোনো দলকে সমর্থন করতে পারি, সেই স্বাধীনতা আমার আছে, হুম। কিন্তু আমি কোনো দলের সমর্থক কোনো কালেই ছিলাম না, আজও নেই। ফলে সেই সময় আমার অবস্থান ছিল, যারা আসে আসুক, এদের এখন পদস্খলন ঘটেছে, এদের এখন অবসর নেওয়া বলে না সেরকম হতে হুম। হবে। হুম। অর্থাৎ বিরুদ্ধতা করেছি, বলেছি যে না এরা যান, কিন্তু কখনো বলিনি যে তার বদলে এই যে এটা কি দল এখন যেটা চলে, সেটা কি আদৌ একটা দল? তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, আচ্ছা। তাদেরকে আমি কখনো দল বলে মনে করিনি, কারণ একজন স্বৈরাচারী মানুষ, স্বৈরতান্ত্রী মানসিকতার মানুষ, এবং মেগানোমেলিয়া, আত্মসর্বস্ব, আমি সর্বস্ব, আমি প্রেমে মগ্ন মানুষ, তার দ্বারা কোনো দল গঠন হয় না। অতএব উনি দল গঠন করতে পারেননি। দল একটা নামকরণ করেছেন উনি নিজেই, কারসাজি করে, অনশন করে। অনেক বিশিষ্ট ব্যক্তিরাও সেই অনশন মঞ্চে গিয়েছিলেন। উনি বলতে পারা যায়, এক কথায় বলি, ইনি
সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনটাকে বুদ্ধিজীবীদের হাত থেকে, নাগরিকদের হাত থেকে হাইজ্যাক করে নিয়েছিলেন দলীয় অবস্থানে থেকে, এবং সেটা সফলও হয়েছিল। আমিও সেখানে তোমাকে বলছি, আমাকে বহু ডাক দিয়েছেন উনি একজন ব্যক্তির মাধ্যমে। তিনি একজন শিল্পী, তার নাম করে দিচ্ছি, শুভা প্রসন্ন। আচ্ছা। প্রতিদিন এসে বলতেন, দিদি একটু চলুন, দিদি একটু চলুন, ওনার আজকে সভা আছে, উনি আপনাকে খুব চাইছেন, আপনি আসুন। আজকে খোলাখুলি বলছি, এসব কথা খোলাখুলি খুব একটা বলি না, এত বিচ্ছিরি বা মানুষ এরম হতে পারে আমি ভাবতে পারি না। শুভ প্রসন্ন আমার পেছনে মানে চিনে জোকের মতো লেগেছিলেন। আমি একজন খুব বিরাট মাপের মানুষ, সেটা আমি কিন্তু বলতে চাইছি না, কেন জানি না, ওনাদের তখন মনে হয়েছিল কিছু কিছু মানুষকে ওনার দিকে টেনে নিতে হবে, এবং ওনাকে বলা যায় দালাল বা এজেন্ট হিসেবে রিক্রুট করা হয়েছিল। আমার একটা নিজস্ব মানসিক প্রবণতা আছে, আমি সহজে কারোর দ্বারা প্রভাবিত হই না, নিজের মতো চলি। ফলে আমি ওনার সাথে কোনো অশোভন আচরণও করিনি, আমি শুধু চুপ করে শুনতাম, কিছু বলতাম না। উনি নাকি নিয়ত মিটিং বসাতেন, তখন মুখ্যমন্ত্রীর ধারে কাছে উনি মিটিং বসাতেন, এবং যারা যেসব বুদ্ধিজীবীরা, কিছু বুদ্ধিজীবী ওনার দল থেকে নেমে এই বুদ্ধিজীবীদের মধ্যে ঢুকেছিল। আচ্ছা। পরিষ্কার, তারা কিন্তু সব ওনার নৌকোয় ছিলেন। ওনার নৌকোটা ডুবো হচ্ছে যখন, ভুল বললাম, সিপিএম এর নৌকোতে ছিল, সিপিএম এর নৌকোটা ডুবি হচ্ছে যখন, তখন তারা এই বুদ্ধিজীবীদের মঞ্চে এসে যোগ দিয়েছিলেন। নামও করতে পারি, তারা সব একেবারে ঢেউ নেমেছিল। তারা কিন্তু আজকে সব ওর দলে, ওর সমর্থক হয়ে গেছেন। কিছু মানুষ এখনো আছে যারা নিজেদের আদর্শ বাঁচিয়ে রেখেছেন, কোনো দলে টলে যায়নি, ওনার দলে তো নয়। তো যাই হোক, এই হচ্ছে এই ভদ্র মহিলা। তুমি যে প্রশ্নটা করলে, আমি তার সম্পর্কে এই অভিমত পোষণ করি। মুখ্যমন্ত্রী হওয়া কাকে বলে তিনি জানেন না, সরকার গঠন করা কাকে বলে তিনি মানেন না, এবং জনগণের সমর্থন ইত্যাদি সেটাও তিনি মানেন না। সমর্থন তিনি আদায় করে নেন, নানা প্রক্রিয়াতে আদায় করে নিয়েছেন, এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এইসব কিছু বিশিষ্ট মানুষরা তার দিকে গেছে, তিনি প্রতিদিন সভা বসিয়েছেন, কথাবার্তা বলেছেন। সেই সমস্ত বিশিষ্ট মানুষদের সমর্থন পেয়ে এবং তাদেরই সঙ্গে বোধহয় কিছু করেছে, কি করেছে না করেছে আমি কিন্তু ওসবের পরোয়া করিনি, আমি যাইও নি, কোনোদিন কখনো যাইনি। দেখেছেন শুভপ্রসন্ন, এবং আমি শুভপ্রসন্নের এই পরিবর্তন দেখে অত্যন্ত ব্যথিত হয়েছিলাম, কারণ ওকে আমি প্রথম দেখি আবু সঈদ আইয়ুব, গৌরী আইয়ুবের বাড়িতে, নিশ্চয়ই তুমি নাম দুটো জানো, তাদের বাড়িতে দেখে, আমার তখন তরুণী বয়স, তখন ওকে শিল্পী বলে জানতাম, এবং যেহেতু ওদের বাড়িতে, ওদের আমি খুব শ্রদ্ধা করতাম আর ওদের স্নেহাস্পদ ছিলাম, দেখেছিলাম, তাই আমার একটা খুব ভালো ধারণা হয়েছিল ওনার সম্পর্কে। দেখলাম সেই ধারণা সম্পূর্ণ ভুল, ভ্রান্ত, কারণ তাহলে উনি এরকম দালালির কাজ করতে পারতেন না। এবং আমি নিরন্তর অস্বীকার করে যাচ্ছি, কিছু বলছি না, চুপ করে থাকছি, তবু কিন্তু উনি নিরন্তর কোনো রকম উৎসাহে ভাটা পড়েনি। আমায় বলেছেন যে চলুন, উনি ডাকছেন, উনি সভা আছে, মিটিং আছে, তখন উনি মুখ্যমন্ত্রী হওয়ার তোড়জোড় করছেন। সেই সময় সিপিএম এর এত ধস নেমে গেল যে আর কোনো দলকে আমি দেখলাম না, আমি অন্তত চোখের সামনে দেখিনি যে তারা এসেছে, যে আমাদের দিকে এসো ডাক দিচ্ছে, এরকম আমি অন্তত দেখিনি। একমাত্র উনি করেছেন, প্রচুর করেছেন। তো সেখানে আমি যাইনি, ওই সব মিটিং টিটিং কিসব হতো, তারপরে কিসব হয়ে উনি হাইজ্যাক করে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু আমি তোমাকে আজকে পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী হওয়া কাকে বলে ও জানে? কিচ্ছু জানে না। মুখ্যমন্ত্রী হলে একটা কথা খুব স্পষ্ট করে বলি, যেটা আজকে কেউ মানছে না, মুখ্যমন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে দলীয় সংস্পর্শ ত্যাগ করতে হয় আমাদের সংবিধান অনুযায়ী। যে দল করেন তিনি, সেই দল তিনি আর করতে পারবেন না, সক্রিয়ভাবে করতে পারবেন না। দলের আদর্শে বিশ্বাস করতে পারেন, কিন্তু তাকে মুখ্যমন্ত্রীর অবস্থানে থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশবাসীর জন্য কাজ করতে হবে। তিনি কিন্তু দলের জন্য অন্যদের তাকে এরকমটা তো আমাদের সাধারণত দেখাই তো যায় না, একেবারেই তারা সেটাকে বিলোপ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীও তাই। এই দুটো অবস্থান, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা যে মুহূর্তে এই দুটো পদে থাকছেন, সেই মুহূর্ত থেকে তারা দলীয় সংস্রব থেকে নিজেদের মুক্ত করবেন।
তিনি বলতে পারেন, কথা বলতে পারেন, বলবেন তোমরা এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু তিনি যে প্রধানমন্ত্রী, তিনি যে মুখ্যমন্ত্রী, সেই অবস্থানটাকেই তাকে গুরুত্ব দিতে হবে। এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কখনো কোনো দলের হয় না, এটা তুমি খোঁজ নিও, সম্ভবত আমি ভুল করছি না। এটা একেবারে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় খাঁটি ব্যবস্থা। কেননা যদি দেশের প্রধানমন্ত্রী অথবা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দলের হন, দলনেত্রী বা দলনেতা হন, তাহলে তো তিনি দেশ ভুলে যাবেন, দলের জন্য কাজ করবে। আসল কথা তো হচ্ছে দল দেশের জন্য। তুমি আমার কথার উত্তর দাও, দল দেশের জন্য না দেশ দলের জন্য? তো বটেই। সেটা কিন্তু এরা কেউ মানে না, আজকে কেউ নেই। আজকে মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদ প্রচার করছে দেশে, সেটা তার কাজ? দিদি, একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আপনাকে। এই প্রধানমন্ত্রী ভুল বললাম বোধহয়। একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আপনাকে। সেটা হচ্ছে যে আপনি কিরকম মুখ্যমন্ত্রী চান? আমি আবার বলছি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। যদিও আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের দেশের সাধারণ জনগণকে আমরা খুব খাটো করে দেখি, আর সেই জনগণের মতামতকেও আমরা খুব গুরুত্ব দিই না। নির্বাচনের সময় তাদেরকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট দেওয়ার প্রথায় বিশ্বাসী। যিনি করেছেন, এই নেত্রী তুমুলভাবে সেটা করেছেন, এবং অন্যরাও যে করেনি আমি ওটা অত জানি না, কিন্তু হয়তো করেছে। কিন্তু আমাদের দেশের মানুষ তো খেতে না পাওয়া, শিক্ষা না পাওয়া মানুষ, তাদের বোধ আছে কিন্তু তারা তাদের বোধটা প্রয়োগ করতে পারে না। ফলে যে মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, তুমি বলছো কিরকম মুখ্যমন্ত্রী আমি চাই, খুব দুর্ভাগ্যের সঙ্গে আমাকে বলতে হচ্ছে এটা ঠিক করবে দেশের জনগণ। মুখ্যমন্ত্রী কে হবে, যারা প্রার্থী হবেন, বিশেষ বিশেষ পদের প্রার্থী, এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি কালকে অনেকেই প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে কে জিতবে, বেশি ভোট টোট পাবে, কিভাবে মুখ্যমন্ত্রী হবে, কিন্তু সেটা তো জনগণের থেকে হয়। আমি এখনো বিশ্বাস করি জনগণ ভুল পথে চললে ভুল পথে ভুল হবে, ভুল কাণ্ড ঘটবে, এটা আমি বিশ্বাস করি। তো দেশের মানুষ যাকে চাইবে যে ইনি আমাদের জন্য কাজ করতে পারেন, আমরা এর সমর্থক হিসেবে, একে প্রার্থী হিসেবে আমরা একে জিতিয়ে দেব, সেটা যেন এবার একটু হয়েছে মনে হচ্ছে। মানুষ বোধহয় দিতে পেরেছে ভোটটা, অথবা এরপর আমি কিছুই বুঝতে পারি না অভিষেক, কিন্তু বুঝতে পারি না অভিষেক, আমার এর মধ্যেও মনে হচ্ছে যে কি জানি ভেতরে ভেতরে কি কার সাজে যে করেছে, যে বলে এখন নিশ্চিন্ত একটু চুপচাপ হয়ে বসে আছেন একজন মারদাঙ্গা করার মানুষ ক্ষমতা নিয়ে, মানে রাজ্যের নেত্রী। সেটা আমার একটু সংশয় হচ্ছে, যেহেতু ভেতরে ভেতরে হয়তো সাংঘাতিক ইনোভেটিভ ব্রেন, কি করেছে কে জানি, ওই জন্য হয়তো খুব একটা লাফালাফি দাপাদাপি করছে না। কেউ কেউ বলছে দুশ্চিন্তায় করছে না। যাই হোক, তো মুখ্যমন্ত্রী কাকে কি, কার মতন মুখ্যমন্ত্রী চাই, এটা আমি বলতে পারি না, আমার চিন্তাতেও এটা আসে না যে এই ব্যক্তির মতন মুখ্যমন্ত্রী হলে ভালো হয়। আমি একেবারে সম্পূর্ণতে ছেড়ে দেব যে যাকে সবাই মিলে করবে মুখ্যমন্ত্রী তিনিই হবেন। আর আমার প্রত্যাশা থাকবে সেই মুখ্যমন্ত্রী যেন দলের খপ্পর থেকে বেরিয়ে আসেন, যে দলেরই সমর্থক হন না কেন, তার একটা কুঠরি থাকে, গোপন ঘর থাকে। সেটা কিছুটা বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন সম্ভবত। মানে অনেক ক্ষেত্রে তো বলা হয় ওনাকে যে উনি একটু ঊর্ধ্বে উঠে ভাবার চেষ্টা করেছিলেন। আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি, বুদ্ধবাবু মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন, সৎ মানুষ ছিলেন, লেখাপড়াও করেছেন, কিন্তু কোথাও আমার মনে হয়েছে, বারংবার মনে হয়েছে, এমনকি সরাসরি ওনার সাথে আমার মুখোমুখি কথাও হয়েছে, আমার একটা লেখাও আছে এই নিয়ে, আমার মনে হয়েছে উনি রাজনীতি করার মতন যোগ্য মানুষ নন, মানে অন্তত এখনকার কালের রাজনীতি। যে সময় উনি রাজনীতির পুরোধা হয়ে গেলেন, সেই রাজনীতি যে দিকে এইসব নানান ধরনের নোংরা রাজনীতি করা লোকজন, রাজনীতি তো সুস্থ রাজনীতি হওয়া উচিত দেশের জন্য, সেইটা করার মতন সক্ষমতা, যে মানে অত্যন্ত নোংরা রাজনীতিতে পরিণত হয়ে গেছিল। বুদ্ধবাবু যখন এলেন তখন ধীরে ধীরে রাজনীতিটা খুব নোংরামিতে পরিণত, ফুল অফ ডাটি বা জঞ্জাল স্তূপীকৃত হয়েছে। তো উনি ঠিক, আমার নিজের একটা ব্যক্তিগত অনুভব বলছি, আমি কোথাও বলি না সেভাবে, ওনাকে আমার মনে হয়েছে
উনি ঠিক রাজনীতি করার মতন, মানে যে রাজনীতি চলছে বাস্তব রাজনীতি হুম। দেশে, হুম। যেটা মেনে নেওয়া যায় না, সেই রাজনীতি করার মতন মানুষ উনি ছিলেন না, এটা আমার মনে হয়েছে। আচ্ছা। দল টল আমি অত বুঝি না, কিন্তু ব্যক্তিগতভাবে ওকে আমার মনে হয়েছে অত্যন্ত আম, ধন টনের দিকে কোনো লোভ ছিল না, যশ খ্যাতি ইত্যাদির প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু একটা ছিল, একটা আম, এরকম বেশ একটা পদমর্যাদা বোধ, সেটাকে বোধহয় উনি বেশ উপভোগ করতেন, সেটা ছিল। কিন্তু আমি বলবো ঠিক যোগ্যতাও ছিল না, সক্ষমতা ছিল না। উনি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হলে রাজনীতির যে ময়দানটা তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন দলীয় প্রতিনিধিরা, সেই ময়দানে খেলবার মতন সামর্থ্য ছিল না। উনি ভালো মানুষ ছিলেন, যার ফলে কি হলো, সিপিএম দলটি কিন্তু আহ, এই যে ভাঙনটা ধরলো, হুম। আমার মনে ধরে রেখেছিলেন অনিল বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ। অনিল বিশ্বাস খুব সক্ষম মানুষ ছিলেন, তার মানে আমি তার সমর্থক নই, হুম। কিন্তু তিনি জানতেন যে দুজনকে কি করে সামলাতে হয়। রাজনীতির ময়দানে যদি কেউ দুজন ঢুকে পড়ে তাহলে তাকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা তার ছিল। এই আচ্ছা। অনিল বিশ্বাস সিপিএম কে ধরে রাখতে পেরেছিলেন। উনি চলে যাওয়ার পরে যখন বুদ্ধবাবুর হাতে এলো, এইটা একটা আকাল বলতে পারো, কারণ উনি মানুষটা এই লড়াইয়ে মোকাবিলা করার মতন, এই যে নোংরা রাজনীতির প্রতিযোগিতা করার মতন সামর্থ্য তার ছিল না। আচ্ছা। আমার চোখে আমি খুব বিদ্বান এবং সক্ষম আর লোকানুরাগীও বটে। আমার সে বিদ্যা অর্জনের প্রতি আমার খুব মনে হয় মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি খুব বিদ্যা বিদ্যা অর্জনে সক্ষম ব্যক্তি হবেন, প্রচুর পড়াশুনো তার থাকবে, এটা একটা অন্যতম মানদণ্ড হবে। এবং সেই বিদ্যাটা শুধু পুঁথিগত বিদ্যা নয়, সেই বিদ্যা তার ব্যক্তিত্ব গঠন করবে। আচ্ছা। সে যা কথা বলবে, তিনি যা কথা বলবেন, তিনি যা ভাববেন, তিনি যে ভাবনাগুলোকে রূপায়িত করবেন, সব কিছু সম্পর্কে তার স্বচ্ছ ধারণা থাকবে, এবং সেটা বিদ্যার দ্বারা অর্জিত ধারণা। আচ্ছা। সেরকম মানুষজনের মধ্যে যত মুখ্যমন্ত্রী আমাদের এসেছেন আমাদের যে রাজ্যে, অনেকে কিন্তু বেশ সজ্জন মুখ্যমন্ত্রীদের আমরা পেয়েছি। আমি নাম করছি না, অতটা নামটা মনে থাকে না, খুব একটা গুরুত্ব তো আগে দিইনি। আছে সজ্জন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। আর সক্ষম মুখ্যমন্ত্রী আমার দৃষ্টিতে মনে হচ্ছে বিধানচন্দ্র রায়। দল টল বুঝবি না, দল বলতে কংগ্রেস দলের তৈরি ছিলেন, কিন্তু উনি ডাক্তার হিসেবে, ওনার বিদ্যার্জনে, ওনার ব্যক্তিত্বে, ওনার দেশানুরাগ, সব মিলে মনে হচ্ছে উনি আম, আদর্শ অনুসারী একজন মুখ্যমন্ত্রী। আর অনিল বিশ্বাস কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করা একজন নেতা ছিলেন। মুখ্যমন্ত্রী তো হতে পারেন না, 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 না। নেতা ছিলেন, কিন্তু ওই ধরনের নেতার দরকার, ওই মুখ্যমন্ত্রী হলে বোধহয় ভালো হতো যদি দলের এটা থেকে একটু বেরিয়ে আসতে পারতেন, কারণ দলের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী হওয়া যায় না, এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি। তো ওনার মতন মানুষ হলে ঠান্ডা হয়ে যেত সবকিছু আর কি, ঠিক করে দিতে পারেন। বুদ্ধদেব ভট্টাচার্য উনি ঠিক সক্ষম, মানে রাজনীতি করার জন্যই সক্ষম বলে আমার মনে হয়নি। আচ্ছা। আচ্ছা, বুদ্ধদেব বাবুর সম্পর্কে আমার ব্যক্তি অভিজ্ঞতা একবারই হয়েছিল। আমি অকস্মাৎ একটা চিঠি পেলাম। আমি ভিক্টোরিয়া কলেজে দর্শন পড়াতাম, মর্নিং সেকশনে, মর্নিংয়ে পড়াতাম, কলেজটা একই, কিন্তু মর্নিং সেকশনে পড়াতাম, কারণ আমি অধ্যাপনার কাজটা করে পড়াশুনো রীতিমতো করতাম, করে বাকি কাজ করতে চাই, দেশ টেশ হানাতানো ইত্যাদি সমাজ কল্যাণমূলক কিছু কাজের সঙ্গেও যুক্ত হয়েছিলাম নিজস্ব ধারায়। তো সেই সময় একদিন একটা চিঠি পেলাম বাড়িতে। চিঠি সেই সময় বলতে এটা হচ্ছে ঠিক ওই যে রিজনুর কাণ্ড হলো, রিজনুরকে হত্যা করা হলো, মেরে ফেলা আচ্ছা। হলো। আচ্ছা, এটা বোধহয় ঠিক সেই সময়। 2003 বোধহয় নাকি? মনে থাকে না, আমার সাল ভীষণ ভুল হয়ে যায়। ঠিক ওই সময়টায়, ওই সময় খুব উত্তাল হয়েছিল, একটা বাম বিরোধী মানে সিপিএম বিরোধী অবস্থা। ওই আর সময় থেকেই তো ওই আগুনটাই তো ধীরে ধীরে ছড়াতে শুরু করলো হ্যাঁ, ঠিক। পরবর্তীকালে। তো রিজনুর হত্যার সময়টাতে একটা চিঠি পেলাম ঠিক ওর পরপরই, কারণ তখন ওরা একটু নাকাল হয়েছেন সিপিএম দল। চিঠি পেলাম, চিঠিটা খুব অদ্ভুত চিঠি। আপনি অমুক দিন ওই সময় রোটান্ডা না কোথায় বোধহয় উনি বসতেন, কি একটা হল ঘরে বা বাড়িতে,
অতটা মনে থাকছে না। রোটান্ডাই সম্ভবত। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওই জায়গায় হবে ওটা। আমার হাজব্যান্ড ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ, তো খুব ভালো মানুষ ছিলেন। তো আমি তার কাছে জিজ্ঞেস করে আমাকে শুধু ছোট্ট এইটুকুনি লেখা হলো যে আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি অমুক দিন ওই সময় এখানে আসবেন, এবং সময়টা 11টা। আমি আবার টিচার বা অধ্যাপক হিসেবে খুব নিষ্ঠার পক্ষপাতী ছিলাম, কখনো ফাঁকি ফাঁকি দিতে শিখিনি। তো আমার ক্লাস 11টা 15 পর্যন্ত, তা আমি কি করে যাব? তা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। বললাম যে এরকম একটা চিঠি হঠাৎ করে আমার কাছে এসছে, আমার তো সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তখন মুসলমানরা খুব বিরূপ হয়ে গিয়েছিল ওনার প্রতি। তাই উনি কিছু মুসলিমদের গিয়ে, আমি সেটা একটু পরে বলছি, এটা আমার একটা নিবন্ধে আছে, প্রসঙ্গত আমি বলছি ওনাকে কিভাবে আমি চিনেছি, সেই জন্যই বলতে হচ্ছে কথাটা। তো আমি চিঠিটা, খুব সংক্ষিপ্ত চিঠিটা আছে রাখা এখনো, যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তাতে কোনো ইঙ্গিত নেই যে এটা একটা সভা, আরো অনেককে ডাকা হয়েছে, কাদের ডাকা হয়েছে, বিষয় কি, কিচ্ছু নেই। এগুলোই ওনার অদক্ষতা। উনি এই চিঠিটা যাকে দিয়ে লিখেছেন, আর উনি যে লিখেছেন, বোঝা যাচ্ছে খুব অপরিপক্ক একটা মস্তিষ্ক উদ্ভূত চিঠি। ওগুলো পরিষ্কার থাকতে হয় যে এই এজেন্ডা, এই বিষয়, এই জায়গা, এই নিয়ে আপনার সঙ্গে আলোচনা, আপনার নয়, আমরা কয়েকজনকে ডেকেছি, এগুলো বিস্তারিত বলতে হয়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ইচ্ছা করছে না যেতে। কেন আমি যেতে যাবো? আর আমি ক্লাস কামাই করে যাব কেন? তো উনি বললেন এতটা অ্যারোগ্যান্ট হয়েও না, যাও একটু ক্লাসটাকে অ্যারেঞ্জ করো, অন্য আরেকটা দিন অ্যারেঞ্জ করো, করে চলে যাও, দেখো না কি বলতে চাইছেন। তো ওর কথা মতো আমি গেলাম, গিয়ে দেখলাম অবিশ্বাস্য, পুরো হল ভর্তি মুসলিমদের, কিছু কিছু জনদের আমি চিনতে পারছি, মুসলিমরা যে সমস্ত, সবাই মুসলিম ব্যক্তিত্ব। মেয়ে বোধহয় আমাকে নিয়ে 3জন ছিল, সব মেল পার্সোনালিটি। ঘরটা বেশ ভর্তি, রোটান্ডাই যতদূর মনে হচ্ছে নামটা। আর ওদিকে উল্টো দিকে বসে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, এক পাশে সেলিম, মোহাম্মদ সেলিম, আর এক পাশে আরেকজন ছিলেন মুসলিম ভদ্রলোক, আমি নামটা ভুলে যাচ্ছি আজকাল। আজকাল তাকে আর দেখা যায় না, শিক্ষাক্ষেত্রে টেত্রে ছিলেন। আচ্ছা আচ্ছা। আমি নামটা মনে করতে পারছি। দুজনেই মুসলিম। এটা আমাকে খুব বলতে পারো বিরক্ত করেছিল, যে একটা মুসলিমদের পরিবেশ, এবং উনি মুসলমানদের ডেকেছেন, কি বিষয়ে সেটা জানাননি, কিছু জানাননি। তার মধ্যে অকস্মাৎ আমি কেন? বিভিন্ন অঙ্গনের ক্ষেত্রে কাজ করেন, তাদের মধ্যে আমি কেন? কোনো উত্তর পাচ্ছি না। তো তারপরে দেখছি যে মিটিংটা নাকি 1.5 ঘন্টার। উনি 1.5 ঘন্টা মিটিংটা চালাবেন, আর উনি সকলের কথা শুনবেন। অর্থাৎ মুসলিমরা বিরূপ হয়ে গেছে, তো তাদেরকে ডেকে, বিভিন্ন ক্ষেত্রে ডেকে একটু মলম দেওয়া মনে হয়, সেরকমই। তো তার মধ্যে আমি কি করে ঢুকে, আমি ভেবে পেলাম না। লোকে হয়তো কেউ বলেছে যে উনি বেশ একটু, মুসলিমরা ওকে করে টরে, খাতির ফাতির করে টরে, এরকম একটা ভেবেছে। আমার সেটা খুব বিরক্তিকর লেগেছিল, কারণ আমি পরিষ্কার বলছি যে আমি কোনো ধর্মীয় পরিচয়ে পরিচিত হতে ভালোবাসি না, কখনোই না, ছোটবেলা থেকে। তো গিয়ে তো খুব বিরক্ত হলাম, যে কি আমাকে কেন ডাকা। তারপর দেখছি বলছেন যে আপনাদের যা বক্তব্য আছে আপনারা এক এক করে বলুন। অনেকজন এসছেন, 300 মানুষ তো হবে, অতটা মনে নেই, কিন্তু ঘরটা ভর্তি। বলুন, মানে একদম খোলাখুলি বলে দিচ্ছেন, মানে ওপেন ফিল্ড দিয়ে দিচ্ছেন যে বলতে থাকুন। এক একজন উঠেছে, আর বাঙালি তো আমরা, যে দেখছো, যেমন আমিও সংক্ষেপে বলবো ভেবেও কত কথা বলে ফেলছি, বলতে হচ্ছে। বাঙালি তো, বাঙালির সত্তা মাঝে মাঝে আমি নিজের মধ্যেও দেখি। সে এক একজন উঠছে, আর বিশ্বাস করবে না, সে কথা আর শেষ হচ্ছে না। এইরকম চলতে চলতে আমি দেখছি প্রায় 1.5 ঘন্টা হতেই চললো, আর মোটে কথা বলেছেন মনে হয় 6-7 জন, তার বেশি হয়নি। তা আমি তো আবার একটু শৃঙ্খলাহীনতা সহ্য করতে পারি না। তা আমি দেখলাম আমি কেন এখানে বসে থাকবো, পালাবার জন্যে আমি উঠে দাঁড়ালাম। তো দেখলাম খুব 3জনই খুব, মানে একদম আমি কি বলবো সেটা শোনার জন্য 3জনই খুব উৎসুক হলেন। আমি বললাম 1.5 ঘন্টা সময়, এরকম ভাবে বলা চলতে থাকলে তো কারোরই কিছু বলা হবে না। একটু সংক্ষেপ
এরম বলতে যাচ্ছি যে সময় বেঁধে দিলে ভালো হয় না। অমনি সঙ্গে সঙ্গে সেই মোহাম্মদ সেলিম আর বুদ্ধদেব বাবু নিজে বলে উঠলেন, আপনাকে সময় দেওয়া হবে। এত খারাপ লেগেছিল অভিষেক আমার শুনতে, যেন আমি বলছি যে আমি তাহলে তো বলবার সময় পাবো না। তা কিন্তু আমি একদম বলিনি, আমি শুধু বলছি যে একটা শৃঙ্খলা আনা হোক, কাদের সময়সীমার কাদের, মধ্যে যেন হ্যাঁ ব্যাপারটা যেন করা শেষ যায়। করতে পারি। আমিও বসে থাকবো এরকম ভাবে। সঙ্গে সঙ্গে বললেন, বুদ্ধদেব বাবুই বললেন যে, আর সঙ্গে সঙ্গে ওরাও সাঙ্গ দুজনও, যে আপনাকে দিদি ঠিক সময় দেওয়া হবে, এবারে আপনিই বলুন। সঙ্গে সঙ্গে বিশ্বাস করো আমার খুব হতাশ হলাম যে এরা দেশ চালাবে, রাজ্য চালাবে। আমি কি সেই ব্যক্তি যে আমি বলবার জন্য উন্মুখ হয়ে উঠে দাঁড়িয়েছি যে আমার বলা তো আর হবে না? এইটুকু রিড করতে পারেন না? তা আমি বললাম যে আমি বলবার জন্য বলিনি, আমি সময়সীমাটার কথার জন্য বলেছিলাম। না দিদি আপনি এবার বলুন। তা আমি একদম গুনে গুনে 3টে কথা বলেছিলাম, মনে আছে। তো সেটা সেসব বলছি না, 3টে বাক্য বা 4টে বাক্য বলেছিলাম যে আমার এই কটা প্রশ্ন আপনার কাছে রইল। উনি কি উত্তর দিয়েছিলেন শুনবে? খুব হতাশ হয়েছিলাম। উনি বলেছিলেন যে, এটা আমার মনে আছে, মুখস্থই আছে, আপনার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কিরকম করে একটা কথা বলেন, কথা বলার মধ্যে খুব ব্যক্তিত্ব প্রকাশ পেত না। আপনার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনাকে একদিন আলাদাভাবে ডাকা হবে এবং আপনার সঙ্গে আলোচনা করা হবে। আমি আবার হতাশ, বলতে পারো মানে ঠক করে বসে পড়ার মতন ওরমই হতাশ, যে এটা একটা উত্তর হলো যে আমাকে গুরুত্ব, মানে আমাকে কতটা গুরুত্ব দেওয়া হলো আমি তাতে খুশি হব, যে আপনার সঙ্গে আলাদা করে বসা হবে। কোনোদিন সেটা আর হয়নি, সেটা তোমায় বলে দিচ্ছে। আমি কথা শুনেই বুঝেছিলাম যে ওটা খালি উনিও একটা ওনার একটা বেশ ভূমিকা নেওয়ার জন্য বললেন। কোনোদিন সেটা না, না আলাদা করে আমাকে ডাকবেনি বা কেন বলো? কিন্তু উনি ওই রকমই ব্যক্তি ছিলেন, ঠিক আমার মনে হয় কোথাও একটা ইম্যাচিউরিটি ছিল, অপরিণত বুদ্ধির মানুষ ছিলেন, সরল সাদাসিধে মানুষ। তো ঠিক রাজনীতি করতে গেলে যে প্রখর বুদ্ধিমত্তা লাগে সেটাও ছিল না। এটা হচ্ছে আমার ওই অনুষ্ঠানের স্টাডি। তারপর আর কোনোদিন ওর সঙ্গে আমার দেখাও হয়নি, কোনো রকম কোনো কন্ট্যাক্টও হয়নি, কিন্তু সেদিন আমি চিনে নিয়েছিলাম মানুষটিকে। তাই মুখ্যমন্ত্রী তুমি বলছো কাকে, আমার মনে হয় বিধানচন্দ্র রায়কে মনে হয়েছে আমার খুব ব্যালেন্সড, ভারসাম্য রাখতে পারার মতো মুখ্যমন্ত্রী। আর রাজনীতিবিদ, দলীয় সমর্থক হয়ে রাজনীতিবিদ হওয়া, বাস্তবের সঙ্গে লড়াই করতে পারার মতন মানুষ আমার মনে হয়েছে। আমি প্রশংসা করছি না, ব্যক্তি হিসেবে প্রশংসা করছি না, ব্যক্তি হিসেবে বুদ্ধদেব বাবুকে প্রশংসা করব। মানুষ হচ্ছে অনিল বিশ্বাস আচ্ছা মনে হচ্ছে। আচ্ছা আর মুখ্যমন্ত্রী জনগণ যাকে ঠিক করবে সেই তিনি হবেন। আচ্ছা।